সময় বরাদ্দের প্রতি আপনার একটু নজর থাকবে, কারণ আপনি আপনার এই জন্য বলবো যে আমি আসলে প্রথমে বলছিলাম বিষয়টা এখন একাডেমিক নেচার এবং আমাদের একটু সময়ের দরকার। এবং আমি খুব একটু আক্ষেপের সুরে বলছি যে ব্যারিস্টার আবু বকর সাহেব এজ এ লয়ার শুধুমাত্র হয়তো দলীয় অনুভূতির কারণে যে কথাগুলো বলে গেলেন, আমি শেষ করবো। আমি একটা তথ্য দিচ্ছি, আমি খুব চেষ্টা করছিলাম আজকে না আসতে প্রায় শারীরিক অসুস্থতার জন্য, খুব শর্ট নোটিস ছিল। আমি জানি যুদ্ধবাদী ইস্যুতে আসবে, এটা আমি খুব সামান্য কিছু স্টাডি করে আমি কিছু তথ্য মুখে বলার জন্য আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে 1972 সালে দুটো পত্রিকার নিউজ আপনাকে দেখাচ্ছি, এবং আপনারা যদি একটু হেল্প করেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, কাছে আপনি সঠিক হলে তো আপনার হারানোর কিছু নেই। জামাত ইসলামী নেতা মাওলানা ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড, এটা হচ্ছে 5 ডিসেম্বর 72 দৈনিক ইত্তেফাক থেকে। তারপরে হচ্ছে যে শহীদুল্লাহ কায়সার হত্যা মামলা, জামাত নেতা খালেকের 7 বছর সশ্রম কারাদণ্ড ও 10 বছর 10,000 টাকা জরিমানা। এটা 18 জুলাই 72 দৈনিক বাংলার প্রথম পাতা প্রকাশিত রিপোর্ট। এরকম অনেক রিপোর্ট, এগুলো তখনকার পত্রিকা। এবং এটা নভেম্বর ট্রায়ালের একটা প্রিন্সিপাল বলছিলাম, সেখানে বলছিল যুদ্ধ চলাকালীন সময়ে আসলে সাধারণ পরিস্থিতি যেহেতু থাকে না, থানায় গিয়ে একজন ভিকটিম একটা অভিযোগ দায়ের করা, ডায়েরি করা, চার্জশিট দেওয়ার জন্য পুলিশের মাধ্যমে এই সুযোগটা নাই। সেজন্য সবচেয়ে বেশি কোজেন্ট এভিডেন্স হিসেবে কনসিডার করে এবং সবসময় কনসিডার করে সেটা হচ্ছে তখনকার বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টগুলো। সেগুলো থেকে এত বেশি প্রমাণ রয়েছে জামাতের, বিশেষ করে যে তারা ওই সময় কি করেছিল। এবং উনি যেটা একটু আইনি, আমি খুব সংক্ষিপ্ত করার জন্য জাম্প করছি অনেকটা, 73 অক্সিলারি ফোর্স বলতে যেটা বোঝা হয় 1973 অ্যাক্টের যে অক্সিলারি ফোর্সের কথাটা, সেই অক্সিলারি ফোর্সটা বোঝাচ্ছে জামাত ইসলামীকে যদি ইন্ডিকেট নাও করে কথার কথা, এটাকে ইন্ডিকেট করে আলাদার বাহিনীকে কিংবা আল বদর বাহিনীকে, কারণ দে ওয়ার লাইক এ ফোর্স। তারা ডাইরেক্টলি কমান্ডেড বাই দ্য সেন্ট্রাল ফোর্স অফ পাকিস্তান। তাদের নিজস্ব ড্রেস আপ ছিল, তাদের নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান ছিল কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবে কিংবা কিভাবে তাও তাদের ভাষায় দুষ্কৃতিকারীদেরকে সাহায্য করবে। এবং আজকে যে প্রশ্নগুলো সময়ের স্বল্পতার জন্য আমি একটু ঘেটে আসছিলাম যে 1973 অ্যাক্টটার যে ন্যাশনালিজম এবং যে অ্যাকসেপ্টেন্স, সেটার প্রশ্নে দুইবার দুটো রিভিউ করে প্রফেসর জর্ডান পাউস্ট, ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট অফ ইউনিভার্সিটি অফ হাউস্টন, উনি আমেরিকা, এবং আমেরিকারই আরেকজন আলবার্ট বাউস্টিন, যিনি একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার এবং ফর্মার জাজ অ্যাডভোকেট জেনারেল অফ ইউএস আর্মি, তারা যে কনক্লুশন দেয় আপনার সুবিধার্থে আমি বলি। 1973 এই অ্যাক্টের পরে প্রথম কনক্লুশনটা এইভাবে যে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট the International Crimes Tribunals Act 1973 adequately affords the accused the full guarantee of international due process to which they are entitled. Far more guarantees that the minimal requirements demanded by international law. আমি ডিটেলসে গেলাম না। এবং তারা পরবর্তীতে জাস্ট আবার তারা যেটা 78 রিভিউ করে একটা আর্টিকেল লেখে, সেই আর্টিকেলটার নাম ছিল ওয়ার ক্রাইমস, জুরিসডিকশন অ্যান্ড ডিউ প্রসেস, দি বাংলাদেশ এক্সপেরিয়েন্স। তারা ছোট্ট একটা কনক্লুশন দেয়, ফাইন্ডিংস দেয়। দি ফাইনাল ফাইন্ডিং ওয়াজ দ্যাট দিস ল satisfied the complete সুতরাং উনি যেটা অক্সিলারি ফোর্স বলতে উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে 195 জন, ওই ফিগারটা উনি এভাবে বলতে পারেননি বা হয়তো খেয়াল করেননি। 195কে সিমলা চুক্তির অধীনে আন্তর্জাতিক কিছু বিষয়ের কারণে যুদ্ধবন্দির স্বার্থে আমাদের প্রচুর সামরিক বেসামরিক লোক পাকিস্তানে, আমাদের প্রচুর অর্থ সম্পত্তি এখনো পাই আমরা, কিন্তু অন্তত মানুষগুলোকে উদ্ধার করার জন্য। এবং পাকিস্তান একটা পাবলিক কমিটমেন্ট করছিল সিমলা চুক্তিতে, ভুট্টো তখনকার, যে পাকিস্তান তাদের দেশে এই 195 সামরিকদেরকে বিচার করবে। মূলত পাকিস্তান আজকে কেন এই অবস্থা, এই সামরিক 195 কিন্তু ধারাবাহিকভাবে পাকিস্তানকে কিন্তু কন্ট্রোল করছে বলে আজকে পাকিস্তানের ডেমোক্রেসি এত বিপন্ন এবং সেখানে এত অস্থিরতা। তো আমি যেটা আপনাকে সুযোগ অনেক কিছু বলা যায়, অনেক কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে বাংলা টিভি এই বিষয়টাকে আমার মনে হয় একটু মোর ইম্পর্টেন্টলি দেখা উচিত, কারণ এটা সবাই সাথে জড়িত। এখানে লেট আস ডিসকাস একাডেমিক ওয়েতে আমরা একটা ওয়ার্কশপ করি শুধু এই বিষয়টা নিয়ে। বাণিজ্যিক ইন্টারেস্টে যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজনে আপনি খুব এক্সপার্টদেরকে খরচ করে নিয়ে আসেন এটার জন্য। এখন তো আমরা রাতে কষ্ট করে আসি, আমরা নিশ্চয়ই এক্সপার্ট, আপনারাই তো এক্সপার্ট, আমরা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা এই ইস্যুতে আলোচনা করব। আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা জেনেছি যে
মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা ইন্টারন্যাশনালি ফেমাস বা ইন্টারন্যাশনাল ফিল্ডে আছেন এমন আইনাঙ্গ নিয়ে যাবার চিন্তা ভাবনা করছেন এই বিচার প্রক্রিয়া অংশগ্রহণের জন্য। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে আইন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিংবা যাদের যে সমস্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এই যুদ্ধ বা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দ্রুত বিচারের ক্ষেত্রে যে সমস্ত বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও পক্ষপাত দুষ্ট এই অভিযোগ রয়েছে। তারা সরকারি দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এই দুটো বিষয় আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতি। যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে বিশেষ করে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোর মাধ্যমে যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আন্তর্জাতিক আইনি সাহায্য নেবার চিন্তা ভাবনা করছেন। দুটো প্রশ্ন। প্রথমত, বাংলাদেশে আপনারা কি মনে করছেন যে সেই মাপের আইনজীবী নেই যে আপনারা আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচারক বা বিচারপতি নেবার আইনজীবী নেবার চিন্তা ভাবনা করছেন? পাশাপাশি ইন্টারন্যাশনালি ফেমাস বা ইন্টারন্যাশনাল অঙ্গন থেকে বিচারপতি আইনজীবী নেওয়ার ব্যাপারে যে অর্থনৈতিক ব্যাপারটা যুক্ত আছে, অর্থাৎ আপনাদেরকে এই ফান্ডিংটা আপনারা কোত্থেকে পাচ্ছেন? অভিযোগ রয়েছে যে সৌদি আরব থেকে আপনারা এই ফান্ডিংটা পাচ্ছেন। আমি আপনার সর্বশেষ কথা দিয়ে শুরু করছি যে অভিযোগ রয়েছে আমাদের ব্যাপারে অভিযোগ রয়েছে ওরা ভারত থেকে টাকা পায়, অন্য জায়গা থেকে টাকা পায়। তো অভিযোগ তো মানে যে কেউ দিতে পারে, অভিযোগ দিতে সমস্যা নয়। বাট জামাত ইসলামী যারা রাজনীতির সাথে জড়িত তারা জানে যে একটা দেশ আরেকটি দেশের রাজনৈতিক দলকে টাকা দিতে পারে না, এবং সৌদি আরবের সাথে আমাদের এমন কোনো সম্পর্ক নাই যে সৌদি গভর্নমেন্ট আমাদেরকে টাকা দেবে। আমাদের দল পরিচালিত হয়, আমাদের দলের যারা মেম্বার তারা প্রতি মাসে একটা ইনকামের একটা পার্সেন্টেজ প্রতি মাসে দিতে হয়, যেহেতু একটা অর্গানাইজ দল এবং তারা কমিটেড টু দ্য পার্টি, এবং পার্টির মেম্বারদের টাকায় দল চলে, বিদেশি কোনো রাষ্ট্রের টাকায় দল চলে না। এরপরে আসুন যে বিদেশ থেকে আইনি সহযোগিতা অথবা আইনজীবী নেওয়ার ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে, আমি এই ব্যাপারে আমি আই এম নট মাচ অ্যাওয়ার। তাহলে আপনার দেশের আইনজীবী দিয়েই মামলা পরিচালনা করবার কথা চিন্তা? যদি প্রয়োজন হয় যে এক্সপার্ট ওপিনিয়ন হতে নেওয়া যেতে পারে যে আইনের ব্যাপারে, বাট একটা এক্সপার্ট ওপিনিয়ন নিতে তো খুব বেশি টাকা লাগে না। উনি বেশ তখন জানেন টু গেট ওপিনিয়ন ইউ নিড অনলি 3,000 to 4,000 pounds টু গেট এন ওপিনিয়ন, ওয়ার আমরা এই ওতে মানে মামলাটা ডিফেন্ড করবো, অথবা এই ধারাটা ঠিক কিনা, ইন্টারন্যাশনাল আইনের সাথে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম সেক্টর এই ধারাটা কম্পিটেবল কিনা, consistent কিনা, এই ধরনের একটা ওপিনিয়ন নিতে it takes only 3,000 to 4,000 pounds. So ব্যারিস্টার স্বাগত রানা, এখানে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সরকার আইনজীবী এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে পদক্ষেপটা নিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে, সেটাকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ রয়েছে। এই পক্ষপাত দুষ্ট বা কাউকে টার্গেট করার বিষয়টা আবার আমি নিজে সহজে বিরক্ত হয় না মনে হয়, কিন্তু আমি এই পক্ষপাত দুষ্ট অভিযোগটা কাজটা শুরু করার আগে শুনতে শুনতে নিজেই বিরক্ত। আমার মনে হয় যে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে আমাদের বাংলাদেশের জাতিসত্তার উন্মেষের জন্য, আমাদের জাতীয়তার সঠিক ঐক্যের জন্য আমাদের এই বিষয়টা মীমাংসা করা উচিত। আমরা সকলেই ব্যর্থ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে এটা স্টপ হয়ে গিয়েছিল, আমরা চেয়ার বিশালে এসে সেটা শুরু করিনি, কিন্তু 2008-এর নির্বাচনের আগে আবারও সেই বিষয়টা মানুষের কাছে